আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি শুরু করছি অষ্টম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায় সেট। আজকে আমি তোমাদেরকে সেট এবং সেট প্রকাশের পদ্ধতি এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটের পর্ব 1। চলো তাহলে শুরু করা যাক। সেট শব্দটি কিন্তু আমাদের সকলের কাছেই খুবই পরিচিত, তাই না? যেমন টি সেট বলো, সোফা সেট বলো, ডিনার সেট বলো, এক সেট বই বলো, এভাবে কিন্তু আমরা বলতে পারি। এখন আমাদের যেটা জানতে হবে যে সেট কথাটা আসলে, সেট সম্পর্কে ধারণাটা আসলে প্রথম কে দিয়েছিলেন, তাই না? দেখো, জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন। এটা কিন্তু তোমাদের জানতে হবে, কারণ তোমাদের এমসিকিউ কিন্তু এটা আসতে পারে যে সর্বপ্রথম কে সেটের ধারণা দিয়েছিলেন। তাহলে তোমরা কি বলবা? জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তার মানে জর্জ ক্যান্টর কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি জার্মানের ছিলেন, তাই না? জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। আর তার জন্মসাল কত? দেখো, 1845, এবং তিনি মারা যান 1918 সালে। এখন দেখো, তাহলে সেট তত্ত্ব কি? সেট তত্ত্ব ওই যে সেট সংক্রান্ত জর্জ ক্যান্টরের যে ব্যাখ্যাটা, সেটাই গণিত শাস্ত্রে সেট তত্ত্ব, যাকে বলা হয় সেট থিওরি হিসেবে পরিচিত। এখন দেখো, তাহলে চলো আমরা এখন জেনে নিই যে তাহলে সেট কি। সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ। তাহলে সেট কি? সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। আর সেটের যে প্রত্যেকটা বস্তু, সেটের প্রত্যেক বস্তুকে আবার বলা হবে সেটের উপাদান, যেটাকে বলা হয় কি এলিমেন্ট। এখন তোমরা মনে রাখবা যে এই সেটকে সবসময় কি করবা, সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর, যেমন ধরো ABC, XYZ দ্বারা প্রকাশ করা হয়। আর এর যে উপাদানগুলো থাকবে সেটাকে সবসময় ছোট হাতের অক্ষর, যেমন যে ABC, তারপরে যে স্মল লেটারের XYZ দ্বারা প্রকাশ করা হবে। তাহলে দেখো, আমি যদি এরকম বলি যে ধরি এ হলো সকল জোড় সংখ্যার সেট, তাই না? এখন দেখো, এখানে এ কেন বলছি? কারণ আমি কিন্তু বলছি যে সেটকে সবসময় আমরা ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করব, তাই আমি এখানে লিখছি যে ধরো এ হলো সকল জোড় সংখ্যার সেট। যেহেতু জোড় সংখ্যার সেট বলছি, তার মানে জোড় সংখ্যাগুলা কিন্তু এই ক্ষেত্রে আমার এ এর সদস্য হবে। তাই আমি লিখছি দেখো 6 হলো এ এর সদস্য, কারণ 6 একটা কি জোড় সংখ্যা। তাহলে একে তখন আমি কি লিখবো জানো? একে আমি তখন লিখবো যেরকম দিয়ে যে 6, আর এই যে চিহ্নটা দেখছো এটাকে বলা হয় বিলংস টু। 6 বিলংস টু এ, তার মানে 6 কি এর একটা উপাদান। আর এটাকে যদি আমি সেট আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমি কি লিখবো? এ লিখে মনে রাখবা যে সেটকে প্রকাশ করতে গেলে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখতে হয়। এই যে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে এই যে 6 লিখে দিয়েছি। তাহলে এই দেখো, জোড় সংখ্যার সেট, এই যে এ ইকুয়াল টু, তাহলে যে এইভাবে আমরা লিখে ফেলছি। এখন খেয়াল করো, আবার আমি যদি এরকম বলি যে 5, এখন আমি যেহেতু বলছি যে এটা একটা জোড় সংখ্যা সেট, তাহলে 5 কিন্তু এর সদস্য নয়। তাহলে একে আমরা লিখবো কিভাবে বলো তো? একে আমি লিখবো 5 ইজ নট বিলংস টু এ। তার মানে 5 এ এর সদস্য না, না, অর্থাৎ সেটের সদস্যকে বলা হবে সেটের উপাদান। তার মানে আমার এই যে এ একটা সেট ধরছি, এই এ সেটের উপাদান কিন্তু 6। আবার এই যে এ একটা সেট, এটার 5টা কিন্তু এই এ সেটের উপাদান না, ঠিক আছে? আর অবশ্যই মনে রাখবা যে সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হয়, ঠিক আছে? এখানে কিন্তু প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী আসবে না, অবশ্যই দ্বিতীয় বন্ধনী আসবে। এখন দেখো একটা এক্সাম্পল খেয়াল করো, যেমন আমি যদি বলি যে এ একটা সেট আর এই সেটের উপাদান ABC হয়, তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? এই যে সেটটাকে আমরা লিখেছি এ ইকুয়াল টু দ্বিতীয় বন্ধনী দিয়ে এই যে উপাদানগুলোকে আমি এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দিয়ে লিখে নিয়েছি। একইভাবে আমি যদি বলি যে হলো তিস্তা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদ নদীর একটা সেট, তাহলে এটা আমি কিভাবে লিখবো? ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে তিস্তা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এগুলো কমা করে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, ঠিক আছে? এখন তোমাদের পরীক্ষার মধ্যে এরকম আসে যে 6 এর গুণনীয়কের সেট, 6 এর গুণিতকের সেট, তাহলে এই বিষয়গুলো তোমরা কিভাবে লিখবা? এখন দেখো, 6 এর গুণনীয়কের সেট অলরেডি কিন্তু আমার গুণিতক আর গুণনীয়কের উপর একটা ভিডিও দেওয়া আছে, তোমরা আমার ভিডিওটা দেখে নিবা, তাইলে তোমাদের গুণিতক আর গুণনীয়ক নিয়ে কোনো প্রবলেম হবে না। এখন দেখো, 6 এর গুণনীয়কের সেট,
তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? গুণনীয়ক মানে কি? তার মানে হচ্ছে এই 6কে কোন কোন সংখ্যা দ্বারা আমরা হচ্ছে ভাগ করতে পারবো, কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে 6-এর উৎপাদকগুলা কি কি? দেখো 6-এর উৎপাদকগুলা হচ্ছে 1 2 3 6। তার মানে 6কে আমার 1 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 3 দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে, আর 6 দ্বারাও ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তাই এগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক বা উৎপাদক। তাহলে 6-এর গুণনীয়কের সেট কি হবে? এই যে এগুলা 1 2 3 6 সেকেন্ড বন্ধনীর মধ্যে আমরা লিখে দিয়েছি। এখন যদি আমি এরকম বলি যে এর একটি উপাদান x, তাহলে গাণিতিকভাবে এটা আমরা কি লিখবো? এটা কিন্তু অলরেডি আমি বলে আসছি, x বিলংস টু এ প্রতীক দ্বারা প্রকাশ করবো। মনে রাখবা এই যে এই চিহ্নটা দেখতেছো না, এটাকে বলতে হয়, এটাকে তোমরা কিভাবে পড়বা? বিলংস টু। তার মানে এটাকে পড়বা যে x বিলংস টু এ। তার মানে x, এই এক্সটা কি হবে? এক্সটা হবে এ সেটের একটা উপাদান। এখন আমি আবার লিখেছি যেমন বি ইকাল টু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এম এন লিখেছি। তার মানে কি? তার মানে হচ্ছে এমটাও হচ্ছে বি এর একটা উপাদান আর এনও হচ্ছে বি এর একটা উপাদান। অর্থাৎ এটাকে আমি কিভাবে বলবো? এম বিলংস টু বি আর হচ্ছে কি এনও বিলংস টু বি। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে উদাহরণ আছে সেখানে একটা অঙ্ক আছে, কীরকম দেখো, প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট এ হলে তাহলে এ ইকাল টু কী হবে? তার মানে ধরো প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট, তাহলে সেটটাকে আমি কি দ্বারা প্রকাশ করছি? এ দ্বারা। তাহলে বিজোড় সংখ্যার সেট মানে কি? প্রথম 5টা বিজোড় সংখ্যা কি কি বলো তো? 1, তারপরে কি হবে 3, তারপরে কি হবে 5, তারপরে কি হবে 7, তারপরে কি হবে 9। তাহলে আমি এখানে কি লিখবো? তাহলে এর উপাদান কি কি আসবে? 1 3 5 7 9। তাহলে প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট এ হলে এই কালটা আমরা কি করব? এই যে এই কালটা আমরা কিন্তু এইভাবে লিখব। এখন তাহলে আমি তোমাদের যদি বলি যে প্রথম 5টি জোড় সংখ্যার সেট বি হলে তাহলে বি কালটা কি লিখবা? তাহলে একইভাবে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে দেখে জোড় সংখ্যা বলছে তাহলে কি হবে? 2 4 6 8 10। তাহলে কি লিখবো আমি? 2 4 6 8 10। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমি তোমাদের যে বই আছে সেই বইয়ের হচ্ছে 116 পৃষ্ঠার, এটা হয়তোবা এই পৃষ্ঠার একটু চেঞ্জ হতে পারে তোমাদের নতুন বইয়ে, হ্যাঁ আমি পুরাতন বইয়ের পৃষ্ঠা হিসেবে লিখেছি। 116 পৃষ্ঠায় একটা কাজ আছে, দেখো এখানে আছে যে সার্কভুক্ত দেশগুলোর নামের সেট লেখো। যখন এই টাইপের আসবে তখন আমরা আগে একটা ধরে নেব যে মনে করি সার্কভুক্ত দেশগুলোর নামের সেট হচ্ছে এ, তাহলে এ ইকাল টু সার্কভুক্ত দেশ আছে হচ্ছে টোটাল তোমার 8টা। ঠিক আছে, তাহলে ওই 8টি দেশের নাম আমি লিখে নিব, ওই যে এ ইকাল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে 8টা দেশ কি কি আছে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। এই যে লিখে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই নামগুলা কিন্তু হচ্ছে আমি কমা দিয়ে দিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, এরপর দেখো তোমাদের আছে যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের সেট লেখো। আমি কিন্তু অলরেডি মৌলিক সংখ্যা নিয়েও কিন্তু ভিডিও দিয়েছি। ঠিক আছে, আমি তোমাদেরকে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেগুলোকে কিভাবে বের করবো আমি কিন্তু দেখাইছি, তোমরা হচ্ছে ওই ভিডিওটা কিন্তু দেখে নিবা। তাহলে দেখো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের সেট লেখো। তাহলে 1 থেকে আমরা ধরে নেব যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সেট এ হলে এ ইকাল টু মৌলিক সংখ্যা কি কি আছে? দেখো মৌলিক সংখ্যা কোনগুলা? যে সংখ্যাগুলোকে শুধু 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না? ভাগ করা যায় না। তাহলে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে দেখো 2 3 5 7 11 13 17 19। এই প্রত্যেকটা সংখ্যায় যেমন 2কে শুধু 1 দ্বারাই ভাগ করতে পারবা, 2 দ্বারাই পারবা। 3কেও হচ্ছে শুধু 1 দ্বারাই ভাগ করতে পারবা, 3 দ্বারাই ভাগ করতে পারবা। এইভাবে সবগুলাই। 19কেও তুমি শুধু 1 দ্বারা ভাগ করতে পারবা, 3 দ্বারা ভাগ করতে পারবা। তাই 19কেও তুমি শুধু 1 দ্বারা ভাগ করতে পারবা আর এই 19 দ্বারাই ভাগ করতে পারবা। আর তাই এই সবগুলাই হচ্ছে কি? মৌলিক সংখ্যা। এরপর খেয়াল করো তোমাদের আরেকটা আছে যে 300 ও 400 এর মধ্যে অবস্থিত 3 দ্বারা বিভাজ্য যে কোনো 4টি সংখ্যার সেট লেখো। তাহলে এখানে আমরা কি বলবো বলো তো? 300 ও 400 এর মধ্যে অবস্থিত 3 দ্বারা বিভাজ্য 4টি সংখ্যার সেট লেখো। তাহলে আমরা আগে লিখে নিব যে 300 ও 400 এর মধ্যে অবস্থিত 3 দ্বারা বিভাজ্য যে কোনো 4টি সংখ্যার সেট এ হলে এ ইকাল টু কি কি হবে? এখন দেখো এটা একটু তোমাদের বুঝতে হবে। 300 থেকে 400 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য 4টে সংখ্যা, তার মানে ধরো 300 থেকে 400 এর মধ্যে, তার মানে 301 302 303 304 305 এইভাবে চলতে চলতে 307 8 300
11, 12, এইভাবে 300 হচ্ছে 98, 97, মানে একদম 300 থেকে শুরু করে 400-র মধ্যে মানে কোন কোন সংখ্যা আছে যেটাকে হচ্ছে তুমি 3 দ্বারা মানে বিভাজ্য, মানে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা। এখন খেয়াল করো, যেমন হচ্ছে এখানে আছে হচ্ছে কি আমি লিখেছি 4টে সংখ্যা, যেমন লিখছি কি 303, এটা হচ্ছে আমার 3 দ্বারা বিভাজ্য, 306 3 দ্বারা বিভাজ্য, 309 3 দ্বারা বিভাজ্য, 312 3 দ্বারা বিভাজ্য। এখন তুমি পরীক্ষা হলে কিভাবে বুঝবা যে আমার এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা? এটা বোঝার জন্য একটা খুব সহজ একটা ওয়ে আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 300 থেকে 400-এর মধ্যে, তার মানে তুমি প্রথমে আমি যদি ভাবি যে 301 কি 3 দ্বারা বিভাজ্য, এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, দেখো এই যে দুইটা আছে, এখানে টোটাল অঙ্ক আছে কয়টা? 3টা। তার মানে হচ্ছে কি এই টোটাল অঙ্ক আছে 3টা, এই সবগুলা অঙ্কর যোগ করবা, সবগুলো অঙ্কর যোগফল যদি 3 দ্বারা ভাগ হয় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। যেমন 301, 3টা অঙ্ক আছে, তাহলে 3 + 0 + 1 = কি হয়? 4। তাহলে 4 কি 3 দ্বারা 4কে কি 3 দ্বারা ভাগ করা যাবে না? তারপরে আমি এখন লিখি, তাহলে 303 লিখি। দেখো এখানে টোটাল অঙ্ক আছে কয়টা? 3টা, 303, তাহলে সবগুলো অঙ্কর যোগফল, তার মানে 3 + 3 + 3, তাহলে এই কালটা কত আসে? 6। তাহলে 6কে কিন্তু আমি হচ্ছে 3 দ্বারা ভাগ করতে পারি, তার জন্য আমি লিখছি যে 303 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। একইভাবে 306কেও কিন্তু কিভাবে দেখো আমি দেখাচ্ছি যে 306, তার মানে কি অঙ্কগুলোর যোগফল, তার মানে 3 + 0 + 6, তাহলে 6 3 কত হয়? 9। তারপরে 9ও কিন্তু 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তারপর দেখো 309, তাহলে 309 অঙ্কগুলোর যোগফল কত? দেখো 3 + 0 + 9, তাহলে 9 আর 3 কত হয়? 9 0 যোগ করলে 9ই, আর সাথে 3 যোগ করলে হয় 12। 12 কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য। তারপরে ধরো 312, তাহলে এটাও কি করব? অঙ্কগুলোর যোগফল, তাহলে 3 + 1 4 + 2 6, তাহলে 6ও হচ্ছে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে কিন্তু আমরা খুব ইজিলি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য 4টি সংখ্যা পেয়ে গেছি। এখন তোমাদের যদি আমি কাজ দেই যে 330 ও 400 এর মধ্যে অবস্থিত 3 দ্বারা বিভাজ্য যে কোনো 4টি সংখ্যার সেট লেখো, আমার মনে হয় তোমরা পারবা। এটা হচ্ছে তোমাদের হচ্ছে বাড়ির কাজ, তোমরা এটা করে আমাকে হচ্ছে জানাবা যে কার কি রেজাল্ট আসছে। এটা হচ্ছে তোমরা যে একইভাবে করবা, তার মানে 331 32 33 এইভাবে একদম 399 পর্যন্ত হচ্ছে তোমরা দেখবা যে 3 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো আছে। ঠিক আছে, এরপর দেখো আমি তোমাদেরকে দেখাবো যে সেট প্রকাশের পদ্ধতি। আমরা এতক্ষণ সেট নিয়ে আলোচনা করছি, এখন আমরা সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটকে প্রকাশ করার হচ্ছে দুটি পদ্ধতি প্রচলিত আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেটাকে বলা হয় হচ্ছে টেবুলার মেথড বা হচ্ছে রোস্টার মেথড। এখন এই পদ্ধতিতে কি হয় দেখো, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয়। তার মানে হচ্ছে তালিকা পদ্ধতিতে তোমার যে সেটের যে উপাদানগুলো থাকবে সেটা তোমার হচ্ছে সুনির্দিষ্ট থাকবে, মানে নির্দিষ্টভাবে সেটা উল্লেখ থাকবে, আর দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেটা হচ্ছে কমা দিয়ে দিয়ে লেখা থাকবে। যেমন এখানে আমি লিখছি দেখো, এ লিখে যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে 2 3 5 7 11 13 17, তার মানে এর উপাদান হচ্ছে এই যে কয়েকটা, এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে। আর একাধিক উপাদান আছে তাই এগুলো হচ্ছে কমা দিয়ে দিয়ে কিন্তু আমি লিখছি। আবার বি এর উপাদানগুলো কি কি দেখো, XYZ, এটা কিন্তু সুনির্দিষ্টভাবে তোমার উল্লেখ করা আছে। একইভাবে সি এর উপাদান দেখো 11 5 7 9 এভাবে হচ্ছে চলতে থাকবে, এটাও কিন্তু আছে। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের তালিকা পদ্ধতি। এখন দেখো তাহলে সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে সেট বিল্ডার মেথড। এই পদ্ধতিতে হচ্ছে দেখো তোমার তালিকা পদ্ধতিতে যেটা হয় যে সেটের উপাদানগুলো হচ্ছে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, কিন্তু সেট গঠন পদ্ধতিতে তোমার এই উপাদানগুলা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে তোমার উপাদানটাকে নির্ধারণ করার জন্য একটা শর্ত দেয়া থাকে, মানে মোট কথা তোমাকে একটু ঘুরায় পেঁচায় বলবে, সেখান থেকে তুমি হচ্ছে বের করে নিয়ে আসবা। যেমন দেখো এখানে আমি লিখেছি এ একটা সেট, সেখানে আমি কি লিখছি দেখো, এক্স যেন এক্স জোড় স্বাভাবিক সংখ্যা, তার মানে এ সেটের যে মানগুলো আসবে সেটা হচ্ছে কি জোড় স্বাভাবিক সংখ্যা হবে। এই যে মাঝখানে যে এই চিহ্নটা দেখতেছো না তোমরা, এটাকে বলা হয় যেন, এই চিহ্ন দ্বারা বোঝাই হচ্ছে যেন। তার মানে উপরের যে উদাহরণটা, এটার অর্থ হলো এ হলো সকল এক্স এর সেট যেন এক্স হলো জোড় স্বাভাবিক সংখ্যা, মানে এ হলো এক্স এর একটা সেট যেখানে এক্স কি হবে, জোড় স্বাভাবিক সংখ্যা হবে। ঠিক আছে,
এখন দেখো সেট গঠন পদ্ধতিতে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে চিহ্ন চিহ্নের আগে একটি হচ্ছে অজানা রাশি বা চলক ধরে নিতে হয় এবং পরে চলকের উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে হয়। তার মানে যেমন ধরো আমি হচ্ছে যখন তোমাদেরকে পরীক্ষাতে বলবে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তখন তোমাকে কি কাজ করতে হবে জানো? তোমার প্রথমে হচ্ছে একটা এই যেন চিহ্নের আগে একটা হচ্ছে অজানা রাশি বা চলক ধরে নিতে হবে, তারপরে সেই চলকের উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে হবে। যেমন ধরো আমি এখানে লিখছি 3, 6, 9, 12 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই। এখন খেয়াল করো, আগে তুমি খেয়াল করো 3, 6, 9, 12 এই সবগুলাই কি সংখ্যা? এই সবগুলাই কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা, আর এই সবগুলাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য না? বলতো এই 3 দ্বারা কি 3কে নিঃশেষে বিভাজ্য না? 6কেও ভাগ করা যায়, 9কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়। তার মানে সবগুলাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। আর এখানে কিন্তু 12 বড় নয়, এখানে কিন্তু আমার ছোট মানে একদম 12 পর্যন্তই আছে, তার মানে 12 এর থেকে বড় না। তাহলে এই ক্ষেত্রে সেটের উপাদানকে আমি কি বলছি, প্রথমে একটা চলক হিসেবে ধরে নিব। তাহলে এই সেটের উপাদানকে যদি ওয়াই চলক বিবেচনা করি, তাহলে ওয়াইয়ের উপর শর্ত কি হবে বলো তো? এই সবগুলাই আমার কি ছিল? এই সবগুলাই কিন্তু আমার স্বাভাবিক সংখ্যা ছিল। তাই আমি কি বলবো যে ওয়াই স্বাভাবিক সংখ্যা, তারপরে এগুলা কি 3-এর গুণিতক না বলো তো? এই যে 3, 3, 6, 9, 12 এগুলা কিন্তু 3-এর গুণিতক। 3-এর গুণিতক কি মানে হচ্ছে গুণিতকের কিন্তু আমি ভিডিও দিছি, তোমরা কিন্তু হচ্ছে দেখে নিবা, ঠিক আছে? 3-এর গুণিতকটা ছিল যে যেমন একটা সংখ্যাকে আমি ক্রমান্বয়ে হচ্ছে কি 1, 2, 3, 4 কোনো একটা সংখ্যাকে ক্রমান্বয়ে হচ্ছে আমি গুণ করে করে যে রেজাল্টটা পাবে, যেমন হচ্ছে কি আমি যদি লিখি 3কে যদি আমি 1 দ্বারা গুণ করি আসে কি 3, আবার 3কে আমি 2 দ্বারা গুণ করে আসে কি 6, 3কে আমি 3 দ্বারা গুণ করলে আসে কি 9। তার মানে যে 3, 6, 9 এই সবগুলাই কিন্তু হচ্ছে আমার 3-এর গুণিতক। তাই আমি লিখছি কি দেখো ওয়াই স্বাভাবিক সংখ্যা 3-এর গুণিতক এবং 12 এর চেয়ে বড় নয়। এখানে কিন্তু মান সর্বোচ্চ 12 পর্যন্তই আছে, অর্থাৎ কি লিখবো দেখো ওয়াই লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 12। তোমরা মনে রাখবা এটা হচ্ছে গ্রেটার দেন আর এটা হলো লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, ঠিক আছে? তাইলে সুতরাং সেট গঠন পদ্ধতিতে কি হবে, এটা ওয়াই যেন ওয়াই স্বাভাবিক সংখ্যা 3-এর গুণিতক এবং ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 12, ঠিক আছে? এরপর দেখো উদাহরণ 2 খেয়াল করো, এখানে আবার দেখো কি আছে তোমাদের বইয়ের উদাহরণ 2-এ হচ্ছে একটা দেখো যে পি একটা সেট, সেখানে কিছু উপাদান দেওয়া আছে, এই সেটটিকে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে একইভাবে তুমি খেয়াল করো পি সেটের উপাদান সমূহ কি কি আছে দেখো তো 4, 8, 12, 16, 20। তাহলে এগুলা কার গুণিতক খেয়াল করো তো? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, তাই না? তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার 4-এর গুণিতক, তাই না? আর এখানে প্রত্যেকটা উপাদান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমি এখানে লিখছি দেখো এখানে প্রত্যেকটি উপাদান জোড় সংখ্যা, 4-এর গুণিতক এবং 20-এর বড় নয়, 20 পর্যন্তই কিন্তু আছে। তাহলে পি ইকুয়াল টু কি লিখছি দেখো এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা 4-এর গুণিতক এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 20, শেষ। এরপর তোমাদের বইয়ে উদাহরণ 3-এ কি আছে দেখো কিউ ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে যে এক্স যেন এক্স 42-এর সকল গুণনীয়ক। তাহলে এই সেটটাকে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে তুমি কি বলবা কিউ সেটটিকে সেটে কি আছে যে 42-এর গুণনীয়কের সেট। এখন 42-এর গুণনীয়ক মানে কি, মানে 42কে তুমি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য করতে পারবা। যেমন 42কে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, 42কে আমি 2 দ্বারা ভাগ করতে পারবো, 42কে আমি 3 দ্বারা ভাগ করতে পারবো, 42কে আমি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য ভাগ করতে পারি, 7 দ্বারা, 14 দ্বারা, 21 দ্বারা, তারপরে সর্বশেষ 42 দ্বারা। তাই আমি এখানে লিখে নিছি দেখো 42-এর গুণনীয়ক সমূহ হচ্ছে এই যে 1, 2, 3, 6, 7, 14, 21, 42। তাহলে নির্ণয় সেট কিউ ইকুয়াল টু কি হবে দেখো এই যে এই মানগুলা, এইটা আমার অ্যান্সার হয়ে গেছে। এরপর দেখো তোমাদের বইয়ের হচ্ছে পৃষ্ঠা 117-র কাজ আছে একটা, হ্যাঁ আমি কিন্তু বলছি যে তোমাদের হচ্ছে নতুন বইয়ের সাথে পৃষ্ঠার একটু 19-20 হতে পারে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? এবার দেখো এখানে হচ্ছে তোমাদের একটা কাজ আছে 2টা। 1 নাম্বার কাজে কি আছে দেখো এ ইকুয়াল টু হচ্ছে 3, 6, 9, 12, 15, 18 আছে, এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। খুবই সহজ, কিন্তু তোমরা হচ্ছে যদি একটু ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আমার মনে হয় না তোমাদের হচ্ছে এখানে কোনো প্রবলেম হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা হচ্ছে পারবা না। তাহলে দেখো এখানে
এখানে আমি ওই একইভাবে কিন্তু লিখছি যে এ সেটের উপাদান সমূহ কি কি আছে, যে 3 6 9 12 15 18, তাই না? এখানে দেখো এই প্রত্যেকটা সংখ্যায় কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা, আর এই 3 6 9 12 15 18 এটা কিন্তু আমার 3 এর গুণিতক, তাই না? যেমন 3 কে আমি 1 দ্বারা গুণ করলে কি হয় 3, 3 কে 2 দ্বারা করলে কি 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, তার মানে এটা হচ্ছে কি আমার 3 এর গুণিতক। আর এখানে কিন্তু এখন দেখো 3 6 18 আর 3 7 কি হয় 21, তার মানে কিন্তু 21 পর্যন্ত কিন্তু নাই 3 এর গুণিতক, কিন্তু এটা কিন্তু 21 এর চেয়ে কিন্তু ছোট। তাই আমি এখানে কি লিখছি যে a = দেখো x, যেন x স্বাভাবিক সংখ্যা 3 এর গুণিতক এবং x কি লেস দ্যান হচ্ছে 21 হয়ে গেছে। এরপর দেখো 2 নাম্বার অঙ্কটা কি আছে, b = আছে x, যেন x 24 এর গুণনীয়ক আর সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। একইভাবে আমি লিখছি দেখো b সেটটিতে 42 এর b সেটটা হচ্ছে কি 24 এর হচ্ছে গুণনীয়কের সেট। এখন 24 এর গুণনীয়কগুলা কি কি, তার মানে 24 এর উৎপাদক কি কি, মানে কি কি দিয়ে 24 কে তুমি ভাগ করতে পারবা, নিঃশেষে বিভাজ্য হবে। সেটা হচ্ছে 1 2 3 4 6 8 12 24। তাহলে নির্ণয়ের সেট b = দেখো এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে এই যে লিখে দিচ্ছি 1 2 3 4 6 8 12 24। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে হচ্ছে এই পর্যন্তই। পরবর্তীতে তোমার হচ্ছে সেটের যে প্রকার ভেদগুলো আছে এগুলা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।